নারী স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে। কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারী স্বাস্থ্যের বড় বাধা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়োবৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্নের প্রয়োজন। তাই নারী স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। স্বাগত নবীন অনলাইন 28 প্রেজেন্টস নারী স্বাস্থ্য রিলেটেড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয়ে জরায়ুর টিউমার, কারণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে আছেন ল্যাভিড গুলশান 2 হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। ম্যাম, আমরা কিন্তু নারীদের জরায়ুর বিভিন্ন সমস্যার মধ্যে এন্ডোমেট্রিওসিস, জরায়ুর টিউমার, জরায়ুর ক্যান্সার, এই যে রোগগুলোর নাম কিন্তু বারংবারই শুনে আসি। তার মধ্যে জরায়ুর টিউমার আমরা কখন বলবো? আচ্ছা, জরায়ুর টিউমার, এন্ডোমেট্রিওসিস সব কিছু কিন্তু আলাদা, এক জিনিস না। হ্যাঁ, তো জরায়ুর টিউমার হচ্ছে জরায়ুর মধ্যে যখন টিউমার হয় সেটাকে আমরা জরায়ুর টিউমার বলি। এটার আরও কিছু নাম আছে, যেমন এটাকে মায়োমা বলা হয়, তারপরে এটাকে অনেক সময় লিওমায়োমা বলা হয়, অনেক সময় ফাইব্রয়েড ইউটেরাস বলা হয়, বিভিন্ন নামে একে ডাকা হয়। আর এন্ডোমেট্রিওসিস অন্য রকমের ডিজিজ, অন্যরকম, যেটা হচ্ছে যে মাসিক তো ইউটেরাস থেকে হয়, কিন্তু সেই মাসিকটা যদি ওভারি অথবা পেটের ভিতরে অথবা ইউটেরাসের যে দেয়াল ওটার ভিতরে হয়, তখন ওটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। দুইটা আলাদা, একদমই আলাদা। আমরা যখনই জরায়ুর টিউমার শব্দটি শুনে থাকি, অনেকেই মনে করেন ক্যান্সার কিনা। জরায়ুর টিউমারে কি ক্যান্সার? আচ্ছা, এটা একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন আপনি। কারণ হচ্ছে টিউমার বললেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই যেটা ক্যান্সার, আসলে কিন্তু ক্যান্সার না। তো আমার সাথে একটা ডামি আছে, আমি ডামিটা আমার সাথে নিয়ে এসেছি। একটু যদি ফোকাস করা যায় ক্যামেরাটা, এটা হচ্ছে একটা ইউটেরাসের ছবি। ইউটেরাস, আমরা এই ইউটেরাসের দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছি সাদা রঙের একটা জিনিস। হ্যাঁ, তো এটাকে আসলে আমরা ফাইব্রয়েড বলি অথবা জরায়ুর টিউমার বলি। আর এদিকে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলা হয়। তো এই টিউমার, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে ক্যান্সার খুবই কম হয়। যতগুলো টিউমার আছে সেই টিউমারের মধ্যে এইটাই একমাত্র টিউমার যে টিউমার থেকে ক্যান্সারের হার খুবই কম, 0.09%। মানে এটা না ধরলেও চলে। একটু কারণ সম্পর্কে জানতে চাই যে জরায়ুর টিউমার হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি? আচ্ছা, এই টিউমারের আসলে প্রধান কারণ বলে আমরা কিছু বলতে পারি না। তো একটা কথা আছে, হাউ টু অ্যাভয়েড টিউমার অর ক্যান্সার নট টু বি বর্ন। মানে জন্মগ্রহণ না করলে আমার টিউমার হবে না, বাট জন্মগ্রহণ যে করেছে তার টিউমার হতে পারে। এখন কথা হচ্ছে যে ফাইব্রয়েড কাদের হয়, জরায়ুর টিউমার কাদের হয়, এটা বিভিন্ন কারণ আছে, অনেকগুলা লজিক থাকে। যেমন কারো কারো ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে, মা, খালা, ফুপু ওদের হয়েছিল, তাদের জরায়ুর টিউমার হতে পারে। আর এখন যেটা আমরা খুব বেশি পাচ্ছি যে মেয়েরা যেহেতু বাইরে কাজ করছে, পড়াশোনা করছে, তাদের বিয়ে দেরি করে হচ্ছে, তো যারা একটু দেরি করে বাচ্চা নেয় তাদের অনেক সময় জরায়ুতে টিউমার হয়। সবার হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দেরি করে বাচ্চা নিচ্ছে অথবা একটা বাচ্চা নেওয়ার পরে আরেকটা বাচ্চা নেওয়ার যে গ্যাপ সেটা লম্বা হচ্ছে, এই সমস্ত কারণে জরায়ুর টিউমার হচ্ছে। কিছু জেনেটিক্যাল কারণ থাকে, তারপরে বয়সের কিছু ব্যাপার থাকে, কমপ্লেক্সনের কিছু ব্যাপার থাকে, আবার এশিয়ান কান্ট্রি যারা আমরা আছি আমাদেরও টিউমার কিন্তু বেশি হয়। এরকম অনেকগুলো লজিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু পিন পয়েন্ট করে বলা ঠিক হবে না যে এই কারণেই, এই কারণগুলোতেই আসলে জরায়ুর টিউমার হচ্ছে। আমরা কিন্তু হরমোনের কথা প্রায়শই শুনি, হরমোন কোনোভাবে এই জরায়ুর টিউমারকে প্রভাবিত করছে কিনা? আচ্ছা, হরমোন সরাসরি প্রভাবিত করে ওটা বলবো না। এটা যেহেতু জরায়ুর টিউমার, এটা ফিমেল হরমোন ডিপেন্ডেন্ট আমরা বলি, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই জন্যই হরমোন ডিপেন্ডেন্ট বলি। দেখা যায় যে একটা মেয়ের যতদিন মাসিক হতে থাকবে, আমরা বলি রিপ্রোডাক্টিভ এইজ, সেই এইজে যে টিউমার থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। জরায়ুর টিউমার কিন্তু 2 দিনে অথবা 2 মাসে বড় হয়ে যায় না, আমরা বলি ওভার দ্য ইয়ার্স এটা বড় হয়, আস্তে আস্তে বড় হয়। তো যখন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, নট 100%, কিছু কিছু ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের কিন্তু জরায়ুর টিউমারটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, মানে মেনোপজে এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। সুতরাং এটা হরমোন ডিপেন্ডেন্ট, হরমোনের জন্যই হয়।
যেহেতু মাসিকের কথাটা আসলো, অনেক নারী কিন্তু অনিয়মিত মাসিক বা ঋতুস্রাবে ভুগছেন। তারা কিন্তু প্রায়শই প্রশ্ন করে যে তাদের টিউমার হওয়ার কোনো প্রবণতা আছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, ওই মাসিকের যে প্রবলেমটা ওটা জরায়ু টিউমারের সাথে অনেক সময় রিলেট করে। তো এখানে একটা কথা বলা ভালো যে এই জরায়ু টিউমারগুলো কিন্তু 70% অ্যাসিমটোমেটিক, মানে কোনো উপসর্গই তার থাকে না। হঠাৎ করে ডক্টর দেখাতে গেছে, কোনো কারণে হয়তো আলট্রাসাউন্ড একটা অ্যাডভাইস করা হয়েছে, তখন জরায়ু টিউমার দেখা গেল। সুতরাং এটার কিন্তু সিমটম 70% কেসে পাই না আমরা। অনলি 30% কেসে আমরা যে সিমটমগুলো পাই, প্রথম সিমটমগুলোই কিন্তু মাসিক রিলেটেড। হ্যাঁ, যেমন মাসিক নিয়মিতই হবে, কিন্তু মাসিকের যে রক্তক্ষরণটা সেটা অ্যামাউন্টে বেড়ে যায়। অনেকের অ্যামাউন্টে বাড়ে, অনেকের আবার আগে মাসিক হতো 3-4 দিন, কিন্তু টিউমার হওয়ার পরে মাসিক হচ্ছে 8 থেকে 10 দিন। এরকম একটা প্যাটার্ন আমরা পাই। মাসিক রেগুলারই থাকে, বাট মাসিকের যে রক্তপাত সেটার পরিমাণটা বেড়ে যায়। তখন আমরা সন্দেহ করি যে নিশ্চয়ই জরায়ুতে কোনো টিউমার আছে। ম্যাডাম, আরেকটি কারণ একটু জানতে চাই। আমাদের জীবনযাপন কিন্তু পরিবর্তন হয়েছে। এখন অনেকেই দেখা যাচ্ছে স্থূলতার সমস্যায় ভুগছেন, এবং তাদেরও কিন্তু প্রশ্ন থাকে যে তারা এই রোগটিতে ভোগার কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টা জানতে চাই। হ্যাঁ, স্থূলতার সাথে কিন্তু অনেক কিছুর সম্পর্ক আছে। সরাসরি সম্পর্ক না থাকলে আমরা দুটো বাংলা টার্ম জানি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, দুইটা ব্যাপার আছে। এখন পরোক্ষভাবে কিন্তু যারা একটু ওবেস, মোটা, তাদের কিন্তু অনেক সমস্যা হয়। যেমন ওবেসিটিতে বেশিরভাগ সময় দেখা যায় যে পিসিওর প্রবলেম হয়। পিসিওতে কিন্তু হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, হাইপার ইস্ট্রোজেনিজম হয়। তো ঘুরে ফিরে কিন্তু সব একটা ডিজিজ হবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে যারা একটু ওবেসিটিতে ভুগে তাদেরও কিন্তু অনেক সময় আমরা বেশি পাই, ফাইব্রয়েডের ইনসিডেন্সটা বেশি পাই। জন্ম নিয়ন্ত্রণ যে ওষুধগুলো বা পদ্ধতি অনেকেই নিচ্ছেন, তাদের কি কোনো ঝুঁকি আছে? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই পদ্ধতিগুলোতে কিন্তু হরমোন থাকে, হ্যাঁ, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এখন আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্যই টিউমারটা গ্রোথ করে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা জন্ম নিয়ন্ত্রণ পিলে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরনগুলো পাই সেগুলো কিন্তু রিয়েল না, সিনথেটিক। ওরা লুক লাইক, ওরকম দেখতে, ওরকম ওদের নাম, কিন্তু হিউম্যান বডিতে গিয়ে কিন্তু ওরা উল্টা কাজ করে। মানে ওই হরমোন ডিপেন্ডেন্ট হলে যে টিউমারটা গ্রো করে, দেখা যায় যে যদি কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, ওই হরমোন গিয়ে কিন্তু টিউমারের গ্রোথটাকে কমিয়ে দেয়। তো এই ক্ষেত্রে অনেক সময় যাদের ব্লিডিং বেশি হয়, টিউমার বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ইনিশিয়াল ট্রিটমেন্টটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে করে থাকি। অনেক সময় দেখা যায় যে অনেকে টিউমারের গ্রোথ স্ট্যাটিক হয়ে যায়, এটা আর বড় হয় না, যেই পর্যায়ে আছে ওই পর্যায়ে থাকে। এবং মাসিকের সময় যে রক্তক্ষরণটা, আমরা যেটাকে ম্যানোরেজিয়া বলি, মানে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, এই কন্ট্রাসেপটিভ পিল দিয়ে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। একটু লক্ষণ সম্পর্কে জানতে চাই যে কী কী লক্ষণগুলো প্রকাশ পেলে রোগীরা বুঝতে পারবেন জরায়ু টিউমারে ভুগছেন। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলেছি 70% ক্ষেত্রে আমরা কোনো লক্ষণ পাই না, এটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস, হঠাৎ করে পাওয়া যায়। তো এখানে লক্ষণের মধ্যে প্রথমে যে মাসিকের প্রবলেমটা নিয়ে আসে, মাসিকের প্রবলেম হলেই চলে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে একটা কাপল হয়তো ডিসিশন নিল যে ওরা বাচ্চা নেবে, বাচ্চা নেওয়ার প্ল্যান করে। হ্যাঁ, তো অনেক সময় ডাক্তারের কাছে আসে, অনেকে আসে না। যারা আসে না তাদের মধ্যে একটা বড় সংখ্যক আমরা দেখেছি যে বাচ্চা হচ্ছে না। তো কেন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা দেখি যে জরায়ুতে হয়তো টিউমার আছে, এই জন্যই হচ্ছে না। তো এটা একটা কারণ। জরায়ু টিউমার হলে কিন্তু ইনফার্টিলিটি হয়, কিন্তু কেউ যদি কনসিভও করে অনেক সময় অ্যাবর্শনও হয়। সবার হয় তা না, কিন্তু হয়। ম্যাডাম, আরও বিস্তারিত জানবো, সময় হয়েছে একটা স্বল্প বিরতি। দর্শক, নোবেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটার নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নোবেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটার। আজকে আলোচনার বিষয় জরায়ু টিউমার, কারণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে আছেন ল্যাভিড ভূষণ 2 হাসপাতালের ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার। ম্যাম, আমরা কিন্তু বিরতির পূর্ব মুহূর্তে জেনে নিচ্ছিলাম যে কী কী লক্ষণগুলো প্রকাশ পেলে রোগীরা বুঝতে পারবেন তার জরায়ু টিউমার হয়েছে। একটু জানতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই জরায়ু টিউমার রোগীদেরকে নিয়ে ডিল করছেন, বর্তমানে নারীদের মধ্যে এই রোগটি হওয়ার প্রবণতা কতটা বেড়েছে? এই রোগের প্রবণতা এখন অনেক। হ্যাঁ, আমি সোজা বাংলায় সবার বোঝার জন্য বলি, আমি যদি 100টা 30 বছরের 100টা মেয়েকে দাঁড় করাই,
তাহলে আমি 30 জনের মধ্যে এই টিউমার পাবো। যদি 40 বছরের 100 জনকে দাঁড় করায় তাহলে 40 জনের মধ্যেই কিন্তু এই টিউমার পাবো বিভিন্ন রকমের সিভিয়ারিটিতে। সবার টিউমার তো সবসময় সিমটম হয় না, তাহলে এটা অনেক কমন টিউমার। আর আমি আগেই বলেছি যেহেতু এখান থেকে ক্যান্সারের রেট খুবই কম, হয়ই না, সুতরাং এটা নিয়ে আমরা এত বেশি ওরিড হই না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ওরিড এখন কেন, কারণ হচ্ছে মেয়েরা যেহেতু পড়াশোনা করছে, বাইরে চাকরি করছে, বাচ্চা নেওয়ার মধ্যে স্পেসিং করছে, দেরি করে বাচ্চা নিচ্ছে, অনেক সময় টিউমারগুলো নিজের অজান্তে অনেক বড় হয়ে যায়, তখন ইন্টারফেয়ার করতে হয়, ইনফার্টিলিটি হয়, আবার খুব বেশি বড় হয়ে গেলে মাসিকের প্রবলেম হয়, সেটা আবার অপারেশনের কিছু ব্যাপার চলে আসে। সেই জন্য আমরা এখন হয়তো ডায়াগনোসিসও বেশি করতে পারছি। এখন এটা বেশি হচ্ছে এটা বলাও আমার ঠিক হবে না, কারণ যেহেতু কোনো সিমটম ছাড়া ইনসিডেন্টালি ফাইব্রয়েড ইউটেরাস ডায়াগনোসড হয়। আগে তো আল্ট্রাসাউন্ড ছিল না, মহিলারা করতো না, ডক্টরের কাছে আসতো না। আমরা যখন মেডিকেল কলেজে পড়ি এমন এমন পেশেন্টও পেতাম প্রথম এসে বলতো যে এই জীবনের এই প্রথম সে ডাক্তারের চেহারা দেখেছে। তো এখন তো মানে আমাদের যে পরিবেশ সেটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন অনেক ডায়াগনোস হচ্ছে, বাট এটা যেহেতু এত বেশি ক্ষতিকর না, নটোরিয়াস না, এটা নিয়ে আমরা অত বেশি প্রেশারও দিই না, শুধুমাত্র ফলো আপে থাকতে বলি, আর কিছু না। ফলো আপ ছাড়া যখনই রোগীরা আপনাদের কাছে আসেন আর কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আচ্ছা, বেশিরভাগ কিন্তু আমি যেহেতু ল্যাপারোস্কোপিক সার্জন, এই সার্জারি বেশি করি, তো রেফারেল কেস কিন্তু আমার কাছে বেশি আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেই মানে ফর্মে আসে, প্রথম হচ্ছে ইনফার্টিলিটি। অনেক দিন ধরে চেষ্টা করেছে, বাচ্চা হচ্ছে না, কিন্তু টিউমার একটা আছে, টিউমার সহই হয়তো চেষ্টা করেছে, টিউমার সহজে বাচ্চা হয় না তা না, হয়, কিন্তু হলেও কিছু কমপ্লিকেশন থাকে, আবার কিছু সাকসেসফুল প্রেগনেন্সিও হয়। কিন্তু ইনফার্টিলিটির ক্ষেত্রে যখন ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু আমরা ধরে নেই প্রথমে যে টিউমারের জন্য হচ্ছে না। আবার ইনফার্টিলিটির একটা স্টেজে গিয়ে আইভিএফ করার একটা প্রশ্ন আসে। তো আইভিএফ করার আগেও কিন্তু যদি জরায়ুতে কোনো টিউমার থেকে থাকে সেই টিউমারটা ফেলে দিতে হয়। এই একটা গ্রুপ আমরা পাই। আরেকটা গ্রুপ পাই যে মাসিকের প্রবলেম হচ্ছে, খুব বেশি ব্লিডিং হচ্ছে, এমন ব্লিডিং হচ্ছে যে 1 মাস 2 মাস পর পর তাকে ব্লাড নিতে হচ্ছে। তো এটা তো খুবই একটা মানে অসম্ভব ব্যাপার যে একটা মানুষ সারা জীবন বেঁচে থাকবে, 2 মাস 1 মাস পর পর তাকে ব্লাড নিতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে ওষুধও তার কাজ হচ্ছে না। সেই পেশেন্টগুলোও কিন্তু অনেক সময় টিউমার রিমুভ করতে হয়। তো টিউমার রিমুভ করার অনেক আধুনিক ট্রিটমেন্ট আছে। আমি যেহেতু পেট না কেটে সার্জারি করি, ল্যাপারোস্কোপি করি, আমি রেফারেল কেস বেশি পাই। আমি এই দুই গ্রুপের পেশেন্ট বেশি পাই। একজন হচ্ছে মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, আরেকটা গ্রুপ হচ্ছে যে বাচ্চা হচ্ছে না, আইভিএফ করবে অথবা ট্রিটমেন্ট নিবে, তখন ল্যাপারোস্কোপি দিয়ে ওই টিউমারটা রিমুভ করার জন্য চলে আসে। আমাদের এই আয়োজনটি তো গ্রামীণ অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকেই দেখছেন। গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, নারীদের সচেতনতা বলতে গেলে আমরা কিন্তু সব মেয়েদেরকে বলি মাসিকের হিসাবটা রাখতে হবে। মানে একটা মেয়ের মাসে মাসে মাসিক হবে, সেটাই নর্মাল, এবং এই জিনিসটা তার মনে রাখতে হবে। তো অনেকে মাসিকের হিসাব মনে রাখে না, হ্যাঁ, জিজ্ঞেস করলে বলতে পারে না। বাসায় তো সবারই ক্যালেন্ডার আছে, অথবা একটা জায়গায় একটু তারিখটা লিখে রাখা। মেয়েদের এই কাজটা করা উচিত যে তার মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা সেটা তাকে মনে রাখতে হবে। মাসিকের কোনো অনিয়ম হলে অবশ্যই সাথে সাথে হেলথ কমপ্লেক্স আছে, তারপরে গ্রামে অনেক পল্লী ডাক্তার আছে, ওদের কাছে গেলেও কিন্তু এটা আবিষ্কার হয়ে যায়। আর তাও যদি না পারে, বছরে অন্তত একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে কি অবস্থা। ভালো থাকলে 2 বছর পর পর করতে পারে, আর যদি মনে হয় যে না কোনো টিউমার আছে তাহলে 6 মাস পর পর একটা আলট্রাসাউন্ড করাই যায়। আলট্রাসাউন্ডটা এখন অনেক অনেক মেশিন অ্যাভেলেবল, আলট্রাসোনোলজিস্ট অ্যাভেলেবল, আমরা করতেই পারি। তো এই চেক আপটা যদি তারা করে তাহলে মনে হয় সচেতন হতে পারবে। টিউমার হয়ে ডিজাস্টার মানে বিপজ্জনক পজিশনে যাওয়ার আগেই কিন্তু সে বুঝতে পারবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। টিউমার হলেই যে অপারেশন লাগবে এমন কোনো কথা না। টিউমার হলে ওষুধ আছে, ওষুধ খেয়ে খেয়ে টিউমারটাকে গ্রোথটাকে চাপিয়ে রাখা যায়। তারপর বলেছে যে মাসিক বন্ধ হয়ে গেলে তো এটা ছোট হয়ে যায়, তো মাসিক বন্ধ হওয়ার সময় হলে তো সেটা ছোট হয়ে যাবেই। যেহেতু ক্যান্সার নাই, হয় না, এটাতে এত ভয় পাওয়ার আসলে কিছু নেই। টিউমার যখন অপারেশন করা হয় তখন পরবর্তীতে রোগীদের প্রশ্ন থাকে যে পরবর্তীতে আবার এই টিউমার হওয়ার কোনো প্রবণতা আছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। এটা খুবই জরুরি একটা প্রশ্ন। আমি রোগীদেরকে দেখাই, আমি সবসময় এটা ইউজ করি, কারণ সবাই তো আসলে ডক্টর না, শরীরের অ্যানাটমি বোঝার সবার কথা না। তো এইখানে আমি যদি ক্যামেরাটা একটু ফোকাস করতো আমার ডামির মধ্যে তাহলে ভালো হতো। এখানে 3টা টিউমার আছে, হ্যাঁ, এটা একটা বড় টিউমার, এইটা একটা ছোট টিউমার, এখানে একটা ডটের মতো একটা জিনিস আছে, হ্যাঁ। তা আমরা বলি যে যদি কারো টিউমার হয়, একটা টিউমার হয়, তার ইউটেরাসের দেয়ালে
চালের গুঁড়ার মতো অসংখ্য টিউমার থাকে। তো চালের গুঁড়ার মতো যে টিউমারগুলো থাকে সেগুলো কিন্তু কোনো আলট্রাসাউন্ড, এমআরআই অথবা খালি চোখে দেখেও কিন্তু আমরা বুঝতে পারি না। তো একটা রোগীর টিউমার অনেক বড় হয়ে গেল, সেই টিউমারটা আমি ফেলে দিলাম, পরবর্তীতে ছোট ছোট যে টিউমারগুলো আছে ওগুলো কিন্তু বড় হতেই পারে। রোগীকে ইনফরমেশন আমাকে দিয়ে দিতে হবে যে আপনার যে একটা টিউমার আমি অপারেশন করেছি 5 বছর 10 বছর পর কিন্তু আপনার টিউমার হতে পারে। সেই জন্য কী করতে হবে, যে একটু আগে বললাম 6 মাস পর পর আলট্রাসাউন্ড করে দেখতে হবে। তার যদি মানে ফার্টিলিটির কোনো প্রবলেম থাকে বলতে হবে যে তুমি বাচ্চা নিয়ে নাও, অথবা একটা 25-30 বছরের মেয়ে আমার কাছে আসলো, তারই ছোট আমি একটা টিউমার দেখলাম, তাকেও কিন্তু ওয়ার্ন করে দেওয়ার দায়িত্ব আমার অ্যাজ এ গাইনোকোলজিস্ট যে তোমার একটা ছোট টিউমার আছে, তুমি যদি সম্ভব হয় বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো। বাচ্চা কাচ্চা নিয়ে ফেলে মানে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল, তারপরে এই টিউমার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করাই যায়। টিউমার মেডিসিন দিয়ে যে টিউমারের ট্রিটমেন্টগুলো করি সেটার একটা নেগেটিভ দিক হচ্ছে যে যেই মেডিসিনগুলো দিয়ে আমরা টিউমারের ট্রিটমেন্ট করি ওগুলো খেলে কিন্তু বাচ্চা হয় না, ফার্টিলিটি বসে থাকে। সেই জন্য আমরা বলি যে বাচ্চা নিয়ে নেবে। তাই টিউমার অপারেশনের সময় অবশ্যই রোগীকে ইনফরমেশনটা দিয়ে দিতে হবে যে টিউমার ফেলেছি, 5 বছর 10 বছর পরে আপনার কিন্তু টিউমারটা আবার ব্যাক করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও তাড়াতাড়ি ব্যাক করে, যেমন 1 বছর 2 বছরের মধ্যেও ব্যাক করে। এরকম বহুত পেশেন্ট আমি দেখেছি। নারীদের সচেতনতা করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, নারীরা যাতে এই জরায়ু টিউমারে আর্লি ডায়াগনোসিস হয়, চিকিৎসা নিতে পারে, এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নারীরা আর কি করতে পারি? প্রথমেই তো নারীদের নিজের শরীর নিয়ে সচেতন হতে হবে। আমি তো অনেক প্রোগ্রামে যাই, আমি সবসময় বলি মেয়েদেরকে যে আসলে মেয়েরা তো সংসারের জন্যই তার সারা জীবন দিয়ে দেয়, তো 24 ঘন্টা সংসারের জন্য সে করছে, তো ওখান থেকে কি 2টা ঘন্টা বের করা যায় না? অবশ্যই যায়। 2টা ঘন্টা বের করে নিজের কথা একটু চিন্তা করতে হবে, প্রয়োজন নিজের জন্য কি কি দরকার, নিজের স্বাস্থ্যর জন্য কি কি করা দরকার সেগুলো সে নিজেই সর্ট আউট করতে পারে। এখানে পরিবারের কিন্তু একটা বিশাল একটা রোল আছে। হ্যাঁ, পরিবারে হাজব্যান্ড থাকতে পারে, তারপর যারা একটু মধ্যবয়সী হয় তাদের ছেলে মেয়েরা আছে। তো পরিবারের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার মা, খালা, ফুপু যারা আছেন, হ্যাঁ, তাদেরকে প্রতি জন্মদিনে, ম্যারেজ অ্যানিভার্সারিতে দামি দামি শাড়ি গয়না না দিয়ে ওনাদেরকে একটা হেলথ প্যাকেজ গিফট করেন না, যে মা তোমাকে এই বছর জন্মদিনে আমি একটা হেলথ চেক আপ গিফট করলাম। তো পরিবারের রোল এখানে অনেক। মেয়েরা আসলে হয় কি অনেক সময় চিন্তা করে যে আমি হসপিটালে যাব, এতগুলো টাকা খরচ হবে, হ্যাঁ, তার নিজের জন্য, অন্যের জন্য খরচ করতে তার প্রবলেম নাই, কিন্তু মেয়েরা কিন্তু এই জিনিসটা খুবই, আমি দেখেছি আর কি, আমি যেহেতু গাইনোকোলজিস্ট অনেক পেশেন্ট দেখি, অনেক সময় জিজ্ঞেস করি যে এই অবস্থা হয়েছে আপনি কি কখনো জান নাই? এই সমস্যা তো অনেক আগে থেকেই বোঝার কথা। তখন সে বলে যে না, সংসারের কাজ, তারপরে এত টাকা খরচ হবে, ছেলে মেয়ে পড়াশোনা করছে, হয়তো শ্বশুর অসুস্থ, হাজব্যান্ড অসুস্থ, সে নিজের যত্নটা নিতে চায় না। আমি মেয়েদেরকে রিকোয়েস্ট করবো যে এটা আপনাকে মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে একটু স্বার্থপর হইতে হয়। হ্যাঁ, নিজের সচেতন হতে হবে। নিজের যত্নটা না নিলে, এই যে আপনি বলছেন ছেলে মেয়ে অসুস্থ, শ্বশুর অসুস্থ, আপনি কে দেখবে? আপনাকে তো সুস্থ থাকতে হবে। এই জিনিসটা মেয়েদের মধ্যে একটু আনতে হবে যে নিজের সুস্থতা দরকার খুব বেশি, তাহলেই আপনি আপনার আশেপাশে যারা আছে তাদের যত্ন নিতে পারবেন। ধন্যবাদ ম্যাম। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। নভেল অনলাইন 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটাই এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।